দর্শক দেখছিলাম হাথুরু সিং এর স্বেচ্ছাচারিতার কথা, ক্রিকেটাররা তার নামে আসলে নালিশ দিয়েছেন, এমনটাই আসলে প্রতিবেদনে আমরা দেখছিলাম। তাতে আসলে কতটা কি হবে হাথুরুর, আদৌ হাথুরুকে সরানো যাবে কিনা বা তাকে সরিয়ে কাকেই বা আনা হবে, সেই অপশন আছে কিনা বিসিবির কাছে, এসব নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ক্রীড়া বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ। ইমরোজ আহমেদ, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা যুগে। হাথুরু সিং আসার আগে আপনার সাথে যতবার কথা হয়েছে ততবার আসলে আপনি বা আমরা সবাই শঙ্কা প্রকাশ করেছি যে তিনি আসলে এর আগের সিজনে যা করে গেছেন, এবার মানে কেনই বা তাকে দ্বিতীয়বার আবার আনা হচ্ছে, বা আসলে এই দেশের ক্রিকেট কতটা উপকৃত হবে সেটা নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা কনফিউশন ছিল। শেষ পর্যন্ত সেটাই আসলে আমরা দেখতে পেলাম। বিসিবি কেন আসলে এই জিনিসটা বুঝতে পারলো না, নাকি বিসিবির হাতে তখন কোনো অপশন ছিল না, বা বাংলাদেশে আসলে কেউ কোচিং করাতে চায় না, নাকি হাথুরু ছাড়া আসলে আর কোনো উপায়ই ছিল না, সেই জন্যই তাকে আনা হয়েছে। এখন ক্রিকেটাররা তার বিরুদ্ধে বিচার দিচ্ছে, নালিশ করছে, তারপরেও কি আদৌ তাকে আসলে সরানো যাবে কিনা? কণা, ধন্যবাদ, শুভ সকাল। কণা, দেখুন, ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় তারা কিন্তু জ্ঞানী, আর যারা নিজের ভুলের শিক্ষাটা নিজে নেয় তারা কিন্তু ক্ষতি হওয়ার পরে শিক্ষাটা নেয়। আমরা হাথুরু সিং এর সাথে যেই রকম হাতুড়ার থেকে আচরণ পেয়েছি, সেই জায়গাটায় থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত ছিল তিনি যখন প্রথম এসেছিলেন তখনই। তারপরেও কিন্তু আজকে বোর্ড কর্মকর্তা যারা বলছেন হাতুড়া অনেক একগুয়েমি করেন, উনি অনেক স্বেচ্ছাচারিতা করেন, অনেক কিছু করেন, তারাই কিন্তু বলেছেন হি ইজ এ গুড কোচ, ওনার দরকার আছে বাংলাদেশ দলের জন্য। কিন্তু আমাদের মতন কিছু মানুষ এবং আপনারা যারা সাংবাদিক আছেন, যারা নিবিড়ভাবে খেলাগুলাকে পর্যবেক্ষণ করেন, তারাই শুধু বলে গেছে যে হাতুড়ার অনেক জিনিসই খারাপ, যেটা আমাদের দলের জন্য কখনোই কাম্য নয় এবং মঙ্গলকর নয়। কিন্তু সেগুলোতে কেউ কর্ণপাত করে নেই। আমাদের গত বিশ্বকাপে, 50 ওভারের বিশ্বকাপে এরপরে যে ঘটনাগুলো ঘটেছে, তারপরে ওনাকে টি-20-তে রাখা হলো, খোরা যুক্তি দেওয়া হলো যে আমাদের দলটাতে থেকে ওনাকে বের করতে হলে বিসিবিকে অনেক কম্পেনসেশন দিতে হবে। হয়তোবা যুক্তিটা যুক্তিসঙ্গতই ছিল, বাট উনি যা যা করবেন, ওনার আচরণ বিধি কি আমরা কন্ট্রোল করতে পারতাম না ক্রিকেট অপারেশন থেকে? আমার মনে হয় ক্রিকেট অপারেশন অনেক দুর্বলভাবে ওনাকে মানে ওনার সাথে কন্ডাক্ট করেছেন, এবং ক্রিকেট অপারেশনের কাছ থেকে এই জিনিসগুলা ফুটে আসার কথা ছিল যে হাউ হি ইজ ডুইং, হোয়াট ইজ হিজ পারফরমেন্স। এগুলা না করে যখন আপনি অপেক্ষায় থাকেন ক্রিকেটাররা কবে বলবে, এখন ক্রিকেটাররা কবে বলবে, এটা যদি ক্রিকেটারদের কথা ধরেন, কোনো কারণে হাতুড়া সিং এর নিশ্চয়ই কোনো একটা শক্তিশালী লিঙ্ক আছে, যার বদলতে উনি আমাদের বাংলাদেশ দলের দ্বিতীয়বারের মতন কোচ হয়েছেন কোনো সাফল্য ছাড়াই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। উনি যেই সাফল্যগুলো পেয়েছে, এটা আমাদের যে কোনো কোচকে দিলেও এই একই সাফল্যই আসতো, এর বেশি কিছু হতো না, আমি অন্ততপক্ষে মনে করি না। কিন্তু আমাদের নিশ্চয়ই বিসিবিতে যারা আছেন তাদের কারোর সাথে ওনার সাংঘাতিক শক্তিশালী একটা সম্পর্ক আছে, যার জন্য তাকে কখনোই বাদের খাতায় রাখা যাচ্ছে না কোনা। তো ওই সমস্ত বিবেচনা থেকে আমি বলবো যে আমাদের যে ক্ষতি হয়েছে এটা তো হয়েই গেছে কোনা, এবং ক্ষতিটার থেকে আমরা কেমনে উতরে আসতে পারবো, পরবর্তীতে কোন কোচ আসবেন, সেগুলো নিয়ে যদি আমরা সঠিক সময়ে বিবেচনা না করি, আমরা হয়তোবা আরো অনেক জঞ্জাল নিয়ে এই দলটাকে নিয়ে আমরা অনেক বিপদে পড়ব। এবং যা দেখা যাচ্ছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে হাতুড়া সিং এর কোয়ালিটি টাইপের কোচ ছাড়া হয়তো অনেকে আমাদের দেশে আসতেই চান না। কেউ আসতে চায় 6 মাস, কেউ আসতে চান অল্প সময়ের জন্য, বাট তারা পুরো সময়ের জন্য কেউ সময় দিচ্ছে না, কারণ এত ফ্র্যাঞ্চাইজিস ক্রিকেট হচ্ছে, এত কিছু হচ্ছে। বাট বাংলাদেশ দল কিন্তু অনেক পয়সা দিচ্ছে কোচকে, কিন্তু কোচ যদি সঠিক সময়ে সঠিক কাজগুলো করতে না পারেন, অন্তত পক্ষে আমাদের জাতীয় দলের সাথে, যেখানে আসলে স্বেচ্ছাচারিতার সুযোগ খুবই কম, এবং এখানে একটা টিম ওয়ার্কের প্রয়োজন, যেটার সাথে থাকবে কোচ, তারপরে আপনার টিম ক্যাপ্টেন এবং সিলেক্টররা থাকতেই পারেন, এই সব মিলে কিন্তু একটা টিম ওয়ার্কের দরকার। এন্ড ইফ ইউ ডোন্ট ডু দিস টিম ওয়ার্ক, তাহলে কিন্তু আমরা যেই
অঘটনগুলো দেখছি, যে অধপতন দেখছি, সেগুলো আসলে কন্টিনিউশন তেমনটাই কাম্য। দেখতেই পাবো আর কি। ইমরোজ আহমেদ, আরও একটা প্রশ্ন আসলে আছে, যারা ভালো করেন বা যাদের সাথে ক্রিকেটারদের আমরা দেখি ভালো সম্পর্ক হয়ে যায়, বা যারা ক্রিকেটারদের কাছ থেকে ঠিকঠাক মতো পারফরমেন্সটা আদায় করে নিতে পারেন, তারাও তো আসলে থাকতে পারেন না। আমরা স্টিভ রোডসকে দেখেছি, তার কথাই আসলে বারবার আসে, তিনি ভালো করার পরেও কি অজানা কারণে আসলে তার সাথে আর কন্টিনিউ করা হলো না। অ্যালান ডোনাল্ড, তার সাথে কন্টিনিউ করা হলো না। রিসেন্টলি যদি বলি যে বাংলাদেশের উইকেট নিয়ে যিনি কাজ করছিলেন টনি হ্যামিং, দারুণ কাজ করছিলেন, স্পোর্টিং উইকেট বানাচ্ছিলেন, একটা জায়গা থেকে মানে উন্নত করার চেষ্টা করছেন, তার সাথে 2 বছরের চুক্তি ছিল, তিনিও চলে গেলেন। মানে যারা ভালো তাদেরকে ধরে রাখতে পারছি না কেন? আমি নিশ্চিত নই কনা যে এটা কি তাদের ব্যক্তিগত কারণে তারা চলে যাচ্ছেন অথবা না, বিসিবি টনি হ্যামিং এর যে কথাটা আসলে শোনা গেছে যে ভিতরে কর্মকর্তাদের সাথে আসলে তার মতো হচ্ছে না, সেই কারণেই তিনি চলে গেছেন, ব্যক্তিগত কারণ দেখাননি তিনি। হতেই পারে কনা, এবং সেই জায়গাটায় আমি বলবো বিসিবির একটা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন, কারণ এগুলো অনেক রকমের মানে ঘটনার জন্ম দেয়। যে ঘটনাগুলো কিন্তু আস্তে আস্তে বিস্তার হলে আমাদের দলটার উপরেই কিন্তু প্রভাব পড়ে। বিসিবি একটা ক্লিয়ার স্টেটমেন্ট দিতেই পারেন কেন চলে গেছেন আমাদের কিউরেটর, কেন অন্য কোচরা চলে যাচ্ছেন। বা বিসিবিকে সবসময় দেখেছি খুব নীরব থাকে, বিসিবি এই সমস্ত ব্যাপারে কোনো কথা বলে না, ঘটনার জন্ম দেয়। অনেক লোক অনেক ঘটনা ধরে সেই ঘটনাগুলোকে তৈরি করতে থাকে, আরো আরো অনেক ঘোলা হতে থাকে পানি। সেই জায়গা থেকে আমি বলবো বিসিবির সাথে যারা কন্ট্রাক্টে এসেছেন, আমার মনে হয় আমরা এখনো বিশ্বমানের ক্রিকেটে আমরা যারা ক্রিকেট পরিচালনা করছি তারা হয়তোবা বিশ্বমানের অভিজ্ঞতা আমাদের হয়তোবা পরিচালনা করার অনেকেরই এখনো ঘাটতি আছে। যেই কারণে এত সমস্ত কোচ যারা আছেন বা অন্যান্য এক্সপার্টিস যারা আছেন তাদের অনেকে আমরা ধরে রাখতে পারছি না, বিকজ অফ দি নেগোসিয়েশন, বিকজ অফ দি এনভায়রনমেন্ট উই গিভ টু দেম। তাদেরকে যে পরিবেশটা আমরা দিচ্ছি সেটা হয়তো বা ধরে রাখতে পারছি না। সেই কারণেই আপনি একজন ভালো ক্রিকেটার হলেই বা আপনি কোনো এক জায়গায় সংগঠক হলেই যে আপনি ভালো আন্তর্জাতিক মানের সংগঠক হয়ে যাবেন, তেমনটা ভাবা কিন্তু অবিচিন্তায়, বা আমার কাছে মনে হয় যে তেমনটা সঠিক না। আসলে সঠিক লোকটাকে আপনি সঠিক জায়গায় বসালে অনেক কিছু কিন্তু সঠিকভাবে করা সম্ভব হয়। আমি বলবো না যারা আছেন তারা ইনকম্পিটেন্ট, বাট বাস্তবতা হচ্ছে তাদের সময় আমরা সাকসেস অনেক কিছু পাচ্ছি না, অনেক কিছুই ঘোলা হয়ে গেছে, এবং অনেক কিছুতেই আমরা মনে হচ্ছে জড়িয়ে যাচ্ছি, যেটা আমাদের ক্রিকেটের জন্য মঙ্গল না। আপনাদের আরেকটা রিপোর্ট আমি এর আগে দেখছিলাম, সেটাতে দেখছিলাম যে আমাদের হাই পারফরমেন্স টিম যাচ্ছে, সেখানে আমাদের টেস্ট প্লেইং প্লেয়ারদেরকে পাঠানো হচ্ছে। আমাদের কোথায় কোন প্লেয়ারকে খেলানো হবে সেই জায়গায় প্লেয়ারগুলোর স্কোপ যদি আমরা সঠিকভাবে তৈরি করতে না পারি, শুধু দলটাকে শক্তিশালী করার জন্য আমরা কিছু প্লেয়ার নিয়ে গেলাম যারা অলরেডি আন্তর্জাতিক মানের। ভালো, দেখুন উনি যা বলেছেন এটা উনি ওনার স্থান থেকে বলেছেন, আমি এটাতে কোনো বিতর্কে জড়াতে চাই না। উনি হয়তোবা যুক্তি আছে, উনি কথা বলেছেন, কিন্তু সাধারণভাবে যদি আমরা দেখি আমাদের কাছে মনে হয় যে আমাদের দলটাকে আসলে নবীন দল দিয়েই পাঠানো প্রয়োজন। হারুক তারা, আমরা তো এমনিই হারছি, বাট তারপরেও যদি অভিজ্ঞতাটা যদি আপনি বলেন, অভিজ্ঞতাটা কিন্তু নতুন দলেরই নতুন করে হবে, সেই জায়গাটাই কিন্তু আমাদের দৃষ্টি দেওয়া প্রয়োজন, এবং সেই জায়গার থেকেই কিন্তু আমরা সঠিকভাবে আমাদের পথ চলার রাস্তাটা খুঁজে পাবো। আমার কাছে মনে হয়েছে অনেক জায়গায় ওনারা কিন্তু দলটাকে যেন পারফর্ম করে আসতে পারে, কারণ এত ব্যর্থতার পরে ওইখানে যদি একটা মানে একটা ফলাফল ওনারা পান, তাহলে হয়তো বা বলতে পারবেন উই আর গোয়িং প্রপারলি, আমরা যা প্ল্যান করেছি সেটা প্রপারলি যাচ্ছে। আসলে আপনি বিদেশ ট্যুর অবশ্যই প্রয়োজন, বিদেশের মাটিতে ঘরের মাটি ছেড়ে খেলার অভিজ্ঞতার কোনো বিকল্প নাই, বাট তার আগে আমাদেরকে ঘরোয়া ক্রিকেটকে ঠিক করতে হবে, যেখানে আপনি প্লেয়ারদেরকে নার্চার করবেন। আপনি আমাদের ঘরোয়া ক্রিকেটে আমাদের জাতীয় দলের প্লেয়াররা খেলার সুযোগ পায় না, তারা বিভিন্ন ব্যস্ততার কারণে ছুটি নেয়, আসে না। আপনি খালি দেখুন আমাদের যারা ব্যাটসম্যান আছে তারাই কি আমাদের শ্রেষ্ঠ যারা বলার আছে, যাদেরকে আমরা পেস ইউনিটে দেখছি, স্পিন ইউনিটে দেখছি, তাদেরকে কি ফেস করে লোকাল খেলায়? সম্ভবত না। অনেকেই আছে একসাথে সব জাতীয় দলের প্লেয়ার নিয়ে একটা দল গঠন করেছে, যেখানেই সব বাছা বাছা প্লেয়ার গুলো আছে, এবং দে আর নট অপোনেন্ট, তারা নিজের এক দল হয়ে খেলছেন। এবং তার জন্যই যে সমস্ত প্লেয়ার গুলো আছেন, সেই প্লেয়ার গুলো অন্য যারা আছেন তারা হয়তোবা সেই মানের না বলে যথেষ্ট স্বাচ্ছন্দ্যে আমাদের লোকাল খেলাগুলো খেলে ফেলছেন। কিন্তু লোকাল খেলাগুলো যতদিন পর্যন্ত কম্পিটিটিভ না হবে, লোকাল খেলাতে যতদিন পর্যন্ত আপনি প্রচুর প্রেসারে খেলতে না পারবেন, আমাদের ব্যাটসম্যানরা
কোনোদিনই সেই নার্ভটা তৈরি করতে পারবেন না। আপনি যতই বলুন বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় আমরা খেলার রেজাল্ট পেতে পারি না বিদেশে গেলে, এবং দেশের মাটিতেও হতে পারে একজন দুইজন হঠাৎ করে ভালো খেলে ফেলবেন, কিন্তু সার্বিকভাবে দলটা আপনি আমরা যদি আসলে ভারতীয় দলে সাস্টেনেবল সাকসেস চাই তাহলে আসলে ঠিকঠাক ভাবেই পরিকল্পনা করতে হবে। সেটা আসলে আমরা সবসময় জানি যে আসলে পরিকল্পনার অভাবেই তো এই অবস্থাটা হয়, যে কারণে আমাদের এই ভ্যাকুয়াম ক্রিয়েট হয়। আমাদের কোনো পরিকল্পনা এবং কাজের রেজাল্টের সাথে আমরা হচ্ছে কোনো কিছুই আসলে খুঁজে পাই না। সেদিক থেকে ইমরোজ আহমেদ, খুব ছোট্ট করে জানতে চাইবো, সামনে আমাদের পাকিস্তানের বিপক্ষেও টেস্ট সিরিজ আছে, সেই জায়গাটাতে কি আসলে আপনি কোনো সম্ভাবনা দেখেন কিনা যে ভালো করার সুযোগ আছে? আমরা কিন্তু চেষ্টা করলে যে কোনো সময় ভালো করতে পারি, আমাদের অনেক উঁচু মানের খেলোয়াড়ও আছে মানে আমরা তাদেরকে একসাথে ইন্সপায়ার করতে পারছি না, তারাও খেলতে পারছে না, আমাদের সামগ্রিকভাবে আমাদের দল হিসাবে আমরা খেলতে পারছি না। আর এত কিছু যখন হাতুড়াকে নিয়ে হচ্ছে, আই হোপ পাকিস্তান সিরিজের আগে হাতুড়া যাচ্ছেন না, তো হাতুড়াকে নিয়ে যদি আবার ওই একই কাজ করি, কতটুকু ভালো মানে করবো এটা তার চেয়ে বেটার আসলে সিরিজটার দিকে মনোযোগ দেয়া। কারণ যা খবর আছে তাতে তো 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হাথুরু সিং এ যাচ্ছে না, মানে তিনি তার চুক্তিটা ফুলফিল করেই বিসিবি তার সাথে আসলে শেষ করবে পুরো বিষয়টা, নয়তো হাথুরু যদি তার আগের বারের মতো ফেলে চলে যায় তবেই আসলে তিনি যাবেন, এছাড়া যাওয়ার সেভাবে কোনো সম্ভাবনা আদতে বোধহয় নেই। আমরা প্রত্যেক দিন আসলে শো শেষ করার আগে প্রত্যাশা জানাই যে যেই সংখ্যাগুলো আছে এগুলো কেটে যাবে, বাংলাদেশ ভালো করবে। আজকেও একইভাবে ভালো কিছুরই প্রত্যাশা করতে চাই। ইমরোজ আহমেদ, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম দেশের ক্রিকেট নিয়ে, আমাদের সাথে এই আলোচনায় এতক্ষণ যুক্ত ছিলেন ক্রীড়া বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ।